প্লান্ট অ্যাসেটস, ন্যাচারাল, প্লান্ট অ্যাসেট, হ্যাঁ, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইনটেনজিবল অ্যাসেট। অ্যাসেটস ন্যাচারাল রিসোর্স এন্ড ইনটানজেবল অ্যাসেট। ইনটেনজিবল অ্যাসেট। আচ্ছা, তো এ সম্পর্কে শর্টকাট একটু ধারণা দেই। প্লান্ট অ্যাসেট বলতে স্থায়ী সম্পত্তির বুঝাইতেছে। ন্যাচারাল রিসোর্সেস বলতে যেগুলো নাকি খনি থেকে উত্তোলন করা হয়, গ্যাস, কয়লা, এগুলো হলো কি আমার তেল, ন্যাচারাল রিসোর্সেস। আর ইনটেনজিবল অ্যাসেট হলো যেগুলো নাকি আমরা আহ, হুম, চোখে দেখি না, গুডউইল। ধরা যায় না, ছোঁয়া যায় না, ওইগুলো হলো ইনটেনজিবল অ্যাসেট। ঠিক আছে, এই চ্যাপ্টারটার হুম, আরেকটা নাম হইলো ডিপ্রিসিয়েশন চ্যাপ্টার। শর্টকাট ডিপ্রিসিয়েশন চ্যাপ্টার বললে আর কি ইজিলি বুঝে। ঠিক আছে, ডিপ্রিসিয়েশন চ্যাপ্টার। ডিপ্রিসিয়েশন চ্যাপ্টার না? হুম, ডিপ্রিসিয়েশন চ্যাপ্টার আর কি অবচয় চ্যাপ্টার। অবচয় চ্যাপ্টার বললে আর কি সবাই দ্রুত বুঝে এটা ওই চ্যাপ্টার। ঠিক আছে, ওকে। মূলত পক্ষে চ্যাপ্টারটার নাম কি? প্লান্ট অ্যাসেট, ন্যাচারাল রিসোর্সেস এন্ড ইনটেনজিবল অ্যাসেট। ঠিক আছে, আচ্ছা। হুম, তো প্রথমে একটু বলি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল। হুম, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক হিসাবমান, যার উপরে ভিত্তি, হ্যাঁ, হ্যাঁ, যার উপরে ভিত্তি করে কি করতেছে টোটাল অ্যাকাউন্টিংটা চলতেছে। ব্যাংকের অ্যাকাউন্টিং, বিভিন্ন আহ, মুনাফাভোগী, অমুনাফাভোগী যে প্রতিষ্ঠানগুলো, যে রেকর্ডিং, যে সিস্টেম আছে, বিভিন্ন যে নিয়ম নীতি আছে, এগুলা প্রণয়ন করে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। ঠিক আছে, ওই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি কি করছে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রণয়ন করছে। টোটাল ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে 41টা। টোটাল আছে কয়টা? 41টা। এর, হ্যাঁ, 41টা। এর মধ্যে 31টা বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস করা হয়। এর মধ্যে বাংলাদেশ গ্রহণ করছে 27টা। বাংলাদেশ গ্রহণ করছে কয়টা? 27টা। ক্লিয়ার? আর বাংলা 27টা, ঠিক আছে। বাংলাদেশ যেটা গ্রহণ করছে ওটা নাম দিয়ে দিছে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বুঝতে পারছি? BAS, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আর কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটারে টোটালি কি করছে? অ্যাডপ্ট করছে। অ্যাডপ্ট করে নামটা চেঞ্জ করে দিয়ে দিচ্ছে বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ক্লিয়ার? হিন্দি। ওকে। এই সম্পর্কে এতটুকুই থাক। এটা ডিটেলস গেলে আচ্ছা। মোটামুটি 2-3 মাস পড়ান যাবে এটা লিয়া, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড লিয়া। ঠিক আছে, একটা বই হুম, আছে প্রায় 10,000 পৃষ্ঠার, স্ট্যান্ডার্ড লিয়া একটা হ্যাঁ, বই আছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে 16তে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16তে প্রপার্টি, প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট সম্পর্কে বলা হয়েছে। কততে? 16তে। ষোলোতে। ক্লিয়ার? হুম, ওকে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16তে কি বলা হয়েছে? প্ল্যান সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, আমরা ডিটেলসে না যাই, শর্ট করি। আহ, হুম,
আচ্ছা, এই কোশ্চেনটা লিখি। প্লান্ট অ্যাসেটকে হুম। আদার্স, আচ্ছা প্লান্ট অ্যাসেট বলতে তো আমরা বুঝি যেগুলো নাকি স্থায়ী সম্পত্তি আছে। এছাড়াও আরো আরো কিছু অ্যাসেট আছে যেগুলো কি বলা হয়, প্লান্ট অ্যাসেট নাম কি করা হয়, বিবেচনা করা হয়। আদার্স নেম অফ প্লান্ট অ্যাসেট, আদার্স। নেম অফ প্লান্ট অ্যাসেট, প্লান্ট অ্যাসেট। আচ্ছা, এক নম্বর হলো ফিক্স অ্যাসেট, দুই নম্বর হলো প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তিন নম্বর হলো প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, প্লান্ট এন্ড ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট, প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। চার নম্বর হলো লং টার্ম অ্যাসেট, প্রপার্টি হ্যাঁ। পাঁচ নম্বর হলো ব্লক অ্যাসেট, প্লান্ট। ব্লক অ্যাসেট। ছয় নম্বর হইতেছে টেনজেবল অ্যাসেট, সাত নম্বর হইলো গিয়া নন কারেন্ট অ্যাসেট, পাঁচ নম্বর হচ্ছে লেয়া ব্লক অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেট। ছয় নম্বর হচ্ছে নন কারেন্ট কত? অ্যাসেট। ছয় নম্বর কত হচ্ছে টানজিবল। হ্যাঁ, কি? টেনজেবল অ্যাসেট। লাস্ট হলো নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট না? হুম। প্লান্ট অ্যাসেটের বৈশিষ্ট্য আর কি, কোন প্লান্ট বৈশিষ্ট্যগুলো অ্যাসেটের। থাকলে আমরা এটারে প্লান্ট অ্যাসেট বা ফিক্স অ্যাসেট বলুন। আচ্ছা, ব্যবসায় পরিচালনার জন্য ব্যবহার করা হইব। প্লান্ট অ্যাসেটের বৈশিষ্ট্য হুম, ব্যবসায় পরিচালনার জন্য ব্যবহার করা হইব। আমাদের ব্যবসায় পরিচালনার জন্য ব্যবহার। দুই নম্বর ব্যবহার বৈশিষ্ট্য হলো পূর্ণ বিক্রয় করা হয় না, পূর্ণ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। হয় না। হয় না। তিন নম্বর হলো দীর্ঘমেয়াদী প্রকৃতি। চার নম্বর হলো অপচয়ের সাথে সংশ্লিষ্ট, অবচয়। সাথে সংশ্লিষ্ট। পাঁচ নম্বর হলো বাহ্যিক অস্তিত্ব থাকবো। হুম, এই সকল বৈশিষ্ট্য থাকলে এগুলো আমরা বুঝুম এগুলা কি, প্লান্ট অ্যাসেট। প্লান্ট অ্যাসেট। অ্যাসেট that are not included দ্যাট are not আর নট
included in plant asset. In plant asset. এক নম্বর হলো বিক্রয়ের উদ্দেশ্যে রক্ষিত। in plant হুম, বিক্রয়ের উদ্দেশ্যে রক্ষিত প্রপার্টি, asset প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। উদ্দেশ্যে ইকুইপমেন্ট। হ্যাঁ, 2 নম্বর হলো কৃষি কাজের সাথে জড়িত property plant equipment জড়িত বায়োলজিক্যাল অ্যাসেট। কৃষি কাজের সাথে হুম জড়িত হুম biological asset হুম খনিজ সম্পত্তির সাথে জড়িত। নিজ সম্পদের সাথে জড়িত হুম অনুৎপাদনশীল অনুৎপাদনশীল সম্পত্তি। হুম এইগুলো আর কি করা হইব না, প্লান্ট অ্যাসেট সম্পর্কে কি করবো না, বিবেচনা করা হইব না। ক্লিয়ার? হুম, ওকে, তো প্লান্ট অ্যাসেট সম্পর্কে আমি মোটামুটি ধারণা দিতে পারছি। হ্যাঁ হ্যাঁ ওকে, তো আমি আর ডিপে না যাই। আমি আমার মূল চ্যাপ্টারে চলে যাই। আচ্ছা। ডিপ্রিসিয়েশন। অবসর। আচ্ছা। ডিপ্রিটিয়াম। রে টিয়াম হ্যাঁ, ল্যাটিন শব্দ ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন ইংরেজি শব্দ, ইংরেজি শব্দ অবচয় বাংলা শব্দ। Depreciation is the systematic is the systematic systematic allocation of the of depreciable the depreciable amount
of an asset When I said over its useful life. over its Useful life. Useful life. কোনো আচ্ছা, বাংলা না লিখি। আহ অবচয় বলতে মূলত পক্ষে বোঝায় তার কোন একটি স্থায়ী সম্পত্তির আনুমানিক আয়ুষ্কালে আহ over তার অবচয়যোগ্য মূল্যকে সুষ্ঠুভাবে আহ বন্টন করার প্রক্রিয়াকে কি বলা হয়? ডিপ্রিসিয়েশন বলে। ঠিক আছে। আহ এই সংজ্ঞাটা হুম, বলা হয়েছে IFRS। ঠিক আছে, IFRS 16-তে। IFRS 16-তে এই সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো একটু বুঝি। IFRS, ইন্টারন্যাশনাল ফিনান্সিং রিপোর্টিং স্ট্যান্ডার্ড। বুঝতে পারছি? mm, ইন্টারন্যাশনাল ফিনান্সিং I রিপোর্টিং স্ট্যান্ডার্ড। R S. হ্যাঁ। হুম। আমাদের যে টোটাল অ্যাকাউন্টিংটা আছে ওইটা IAS এবং Mm, আমাদের টোটাল যে অ্যাকাউন্টিংটা আছে ওইটা IAS এবং IFRS এর উপর ভিত্তি করে কি করা হয়েছে, চলতেছে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের বিভিন্ন অসুবিধা দূর করার জন্য, অর্থাৎ আমরা যে ব্যালেন্স শিট তৈরি করি, ব্যাংক প্লাস অন্য অন্য যে আর্থিক প্রতিষ্ঠান, যে আমরা ব্যালেন্স শিট তৈরি করি, ওই ব্যালেন্স শিট সবাই যেন একই ধাঁচে করে। এই জন্য কি করছে, mm, যারা নাকি চার্টার অ্যাকাউন্টেন্ট আছে, হিসাববিদ আছে, তারা কি করছে, IFRS প্রণয়ন করতেছে। আর কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আস্তে আস্তে বিলুপ্ত করে IFRS এ কনভার্ট হইতেছে। ঠিক আছে। তো IFRS এ কনভার্ট হইতেছে, অর্থাৎ সবাই যেন আমরা যে আর্থিক অবস্থা বিবরণী করি ওটা যে সেম হয়। ঠিক আছে। ওইখানে আমি লাস্ট পর্যন্ত দেখছি 17টা। IFRS কত আছে? 17টা। ওই IFRS mm, 16-তে এই সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে। আপনি যদি অ্যাকাউন্টিং right. দিয়া, ঠিক আছে, যদি নাড়াচাড়া দিতে চান টপ লেভেলের লগে, আর কি তর্ক বিতর্ক করতে চান, আর কি ওরে ইয়ে করতে চান, তো IFRS এবং ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড উপরে বেস কইরা কি করতে হবে, আলোচনা করতে হইব। যদি কেউ করে তো বুঝবেন ওই অ্যাকাউন্টিং ওর ডিপ নলেজ আছে। আমি বুঝতে পারছি। আরে ডেভিড ক্যারি তো Right. বাচ্চা বলা খেলা। এই সমস্যা হেল্প প্লাস ওই। ঠিক আছে। আসলে ইয়ে গেলে এখানে IFRS আর IAS। Mm, ক্লিয়ার? বুঝতে পারছি। আচ্ছা। mm, তো 17টা লাস্ট পর্যন্ত আমি দেখছি। এরপর আর ইয়া করছে কিনা আমি জানি না। ঠিক আছে। আচ্ছা। তো ওই right. IFRS 16-তে সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে। তো আপনাকে যদি Mm, শর্টকাট বলে ডিপ্রিসিয়েশন বলতে কি বোঝো, শর্টকাট বলবেন কোন স্থায়ী কোনো সম্পত্তির, স্থায়ী সম্পত্তির ব্যবহার জনিত মূল্য হ্রাসকে অবচয় বলে। কোন স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত কারণে মূল যে, হ্যাঁ, মূল্য হ্রাস রাশকে ঘটা অবচয় বলে। বুঝতে পারছি আমি। শর্টকাট, mm, হ্যাঁ কোন স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে অথবা অন্য কোনো কারণে যে সম্পত্তির মূল্য হ্রাস হয় তখন আমরা তাকে কি বলবো, এটারে অবচয় হুম, বলুন। ঠিক আছে। জি। কজেস অফ ডিপ্রিসিয়েশন। Causes of depression.
অবচয়ের কারণ সমূহ। কেন অবচয় হয়? একটু ওয়েট। আচ্ছা, কি কি কারণে আমার অবচয় হইতে পারে? এক নম্বর হইলো হুম। ব্যবহারজনিত কারণে। ব্যবহারজনিত কারণে কি হইতে পারে আমার অবচয় হইতে পারে? আহরণ। হুম। আহরণ বা নিষ্কাশন, অর্থাৎ খনিজ সম্পত্তি থেকে সম্পত্তি আহরণ বা অপচয় করার ফলে কি হয়? অপচয় হইতে পারে। সময় অতিবাহিত। বিবাহিত। হুম, এর কারণে অপচয় হইতে পারে। অপ্রচলন। অপ্রচলন, কালের বিবর্তন, ভোক্তার রুচির পরিবর্তন, নতুন ফ্যাশনের উদ্ভাবন, প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, হুম। বাজার দরের পতন। বাজার দরের পতন। হুম। উম, মূলত এই সকল কারণে কি হয়ে থাকে? সম্পত্তির অপচয় হয়ে থাকে। এর মধ্যে কোনো পয়েন্টে কোনো সমস্যা আছে? না, আরো আছে। আজকে থাক এই পর্যন্ত। তো কেমন সিলেবাস শেষ করবো? আচ্ছা, এই 40 মিনিটে কমপ্লিট করি, ঠিক আছে? আচ্ছা। আমি স্টুডেন্ট অ্যাকাউন্টিং আর কি মন মতো পড়াইতে পারি না, আমার থামায় দেয়। ঠিক আছে, কোনো জায়গায় পারি না। কলেজে থামায় দেয়, এখানেও থামায় দেয়, কোচিং এ যারা পড়তো ওরাও থামায় দেয়। ঠিক আছে, শুরু করতে দেয় না। যখন গাড়ি ফুল গিয়ারে উঠাই, ঠিক আছে, ওই সময় স্যার থামান। ওকে, এখন অবশ্যই কম পড়াই।
আগে সকাল 8টা থেকে শুরু করতাম, একবার রাত 11টা পর্যন্ত কন্টিনিউস চলত। ও 11টার দিকে যারা আহ, পড়াইতাম, ওর বাসায় চুপচাপ বয়ে থাকতাম, কথা বলতাম না, কারণ ওই সময় তো মাথা খেলে না কিছু। আচ্ছা, অবচয় ধার্য না করার ফলাফল, যদি আমরা অবচয় ধার্য না করি তখন কি হইব? এই কোশ্চেনটা পরীক্ষা দিতে পারে। আচ্ছা, অবচয় ধার্য না করার ফলাফল। এফেক্ট অফ নট চার্জিং, আপনি থিওরি গুলো পড়ে ফেলেন। আচ্ছা আমি কিছু টিকা তুমি 20টার মতো, ওইগুলো আগে পড়েন। আচ্ছা আচ্ছা। কারণ 20-এর মধ্যে তো 10ও পাইবেন হুম। মোটামুটি লিখলেন, আর টার্গেট তো সে 50। হ্যাঁ। প্রবলেম নট চার্জিং। ইনডিটারমিনেশন, প্রবলেম ইনডিটারমিনেশন অফ কারেন্ট, প্রফিট অর লস, প্রফিট অর লস। অর্থাৎ আমরা যদি অবচয় না রাখি তা আমরা কি করতে পারবো না, সঠিকভাবে লাভ লোকসান নির্ণয় করতে পারবো না। কারণ অবচয় রাখার ফলে কি হয়, প্রফিট ডিক্রিজ হয়, প্রফিট কমা যায়। যদি অবচয় না রাখি তো হ্যাঁ হ্যাঁ প্রফিট কি কারণ হবে, বেশি দেখানো হইব। ঠিক আছে, একটা কারণ। হ্যাঁ। 2 নম্বর, ডিফিকাল্টি, ডিফিকাল্টি ইন ascertainment, ascertainment, difficulties in ascertainment of actual cost of production, অফ অ্যাকচুয়াল। হুম, কস্ট অফ প্রোডাকশন। অর্থাৎ আমরা যদি অবচয় না রাখি তো প্রোডাক্টের মূল্য হ্যাঁ। সঠিকভাবে নির্ণয় করতে পারব না। কারণ মেশিনটা কি পরিমাণ হুম ব্যবহার করা হয়েছে একটা প্রোডাক্টের হুম। ক্ষেত্রে, এটা আমরা যদি না করি তাহলে মেশিন, তাহলে প্রোডাক্টের অ্যাকচুয়াল প্রকৃত মূল্য আমরা নির্ধারণ করতে পারব না। ও 3 নম্বর হইল প্রবলেম ইন রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট, প্রবলেম ইন প্রবলেম। রিপ্লেস রিপ্লেসমেন্ট অফ ফিক্সড অ্যাসেট। ঠিক আছে, তো এটা একটু বুঝি। আহ, আমরা যদি অবচয় না রাখি তাহলে কি হইব, ফিক্সড অ্যাসেট তো সারা জীবন চলবো না, একটা নির্দিষ্ট সময়ের পর চেঞ্জ করতে হইব। তো চেঞ্জ যখন করব হ্যাঁ। তখন ওইটার প্রাইস কত হইব, ওইটার জন্য আগের থেকে কি পরিমাণ টাকা একুমুলেট করতে হইব, এটা আমাদের সমস্যা হয়ে যাবে গা। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট হুম। রিপ্লেসমেন্ট করতে চাইলে আপনার কি করতে হবে, অবচয় রাখতে হবে। কারণ কত বছর পরে আপনি ফিক্সড অ্যাসেটটা কি করবেন, কিনবেন, ওইটা আগে থেকে আপনার প্ল্যানিং করতে হবে। এই জন্য আপনার কি করতে হবে, অবচয় রাখতে হবে। পেমেন্ট, পেমেন্ট অফ ডিভিডেন্ড, 10 মিনিট আছে, আপনার আর বিরক্ত করুন না, 10 মিনিট আছে। ডিভিডেন্ড, আচ্ছা, পেমেন্ট অফ ডিভিডেন্ড আউট অফ ক্যাপিটাল, ডিভিডেন্ড। অর্থাৎ মুনাফা থেকে লভ্যাংশ কন্ট্রোল করতে হলে আমাদের কি করতে হইব, অবশ্যই অবচয় রাখতে হইব। কারেন্ট, ক্যাপিটাল। কারেন্ট ভ্যালুয়েশন, ক্যাপিটাল। কারেন্ট ভ্যালুয়েশন অফ কারেন্ট ভ্যালু। ফিক্সড অ্যাসেট কারেন্ট ইজ নট পসিবল। অফ ফিক্সড। হুম, অর্থাৎ যদি আপনি বর্তমানে কোনো সম্পত্তির
মূল্য নির্ধারণ করতে চান, যদি অবচয় না রাখেন তখন আমরা কি করতে পারব না, ওই সম্পত্তির মূল্য আমরা নির্ধারণ করতে পারব না, বর্তমানে কত টাকার দাম আছে। হ্যাঁ। নন ডিসক্লোজার, নন ডিসক্লোজার অফ ট্রু অ্যান্ড ফেয়ার ভ্যালু, সরি ফেয়ার ভিউ, আর অর্থাৎ অবচয় যদি না রাখি তখন আমরা কি করতে পারব না, আহ ব্যবসায়ের যে প্রকৃত আর্থিক চিত্র আছে ওইটা আমরা তুইলা ধরতে পারব না, অন দিস কারণ নন অ্যান্ড ডিসক্লোজার অফ ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। ফেয়ার আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, লাস্ট পয়েন্ট, পসিবিলিটি, পসিবিলিটি অফ এক্সেস, এক্সেস ট্যাক্স পেমেন্ট, এক্সেস ট্যাক্স পেমেন্ট, অর্থাৎ আমরা যদি অবচয় ধার্য না করি তো প্রফিট কি হইব, বেশি দেখানো হইব, বাড়বে। ঠিক আছে। হ্যাঁ। তো প্রফিট বেশি দেখাইলে ট্যাক্সও কিন্তু আমার বেশি দেখাইতে হবে। তো আমরা যদি অবচয় ধার্য করি তো আমরা কি করতে পারুম, ট্যাক্সটা কম দেখাইতে পারুম। হুম, হ্যাঁ, আমি এতটুকু বুঝতে পারছি। হ্যাঁ। ওকে, থাকতে আজকে এই পর্যন্ত থাক, 7 মিনিট আছে, 7 মিনিটে আর কিছু করতে পারুম না। তো আপনি থিওরিগুলো পড়েন, আমি কিন্তু 2 চ্যাপ্টার একত্রে কন্টিনিউ করতেছি, ঠিক আছে। আর ওকে, তো প্রথম চ্যাপ্টার অ্যাডজাস্টিং এন্ট্রিজ, প্লাস ওইটার সাথে অ্যাড একদম। হইব ওয়ার্কশিট, ঠিক আছে। আর এই সেকেন্ড পার্টে আচ্ছা। চলবো ডিপ্রিসিয়েশন, ঠিক আছে। ওকে। আচ্ছা, ওকে।